আচ্ছা, কি হবে যদি বলি একটা গোটা সভ্যতা সম্পর্কে আমাদের যা ধারণা তার অনেকটাই হয়তো ঠিক না। প্রত্নতত্ত্ব মানে মাটির নিচের আবিষ্কারগুলো প্রাচীন বাংলার ইতিহাসকে একদম নতুন করে আমাদের সামনে আনছে। আজকের এই আলোচনা ঠিক সেই রোমাঞ্চকর গল্প জানিয়েই। চলুন শুরু করা যাক। শুরুটা করি একটা উক্তি দিয়ে। ১৭৯২ সাল জেমস রেনেল লিখছেন যে প্রায় ১ কোটি মানুষের লবণ আর খাবারের বিশাল একটা অংশ নাকি বাংলার জলপথ দিয়েই যেত। একবার ভাবুন তো, এই একটা কথাই কিন্তু পরিষ্কার করে দেয় যে বাংলার নদীগুলো শুধু নদী ছিল না, ওগুলো ছিল এখানকার অর্থনীতির লাইফলাইন, এখানকার পরিচয়ের একেবারে কেন্দ্রে। বলা যায় এই নদীগুলোই ছিল বাংলার আসল প্রাণ। কিন্তু আমাদের ইতিহাস বইগুলো কি বলে? বছরের পর বছর ধরে আমাদের যা শেখানো হয়েছে তা হলো প্রাচীন বাংলা ছিল বলা ভালো একটা পিছিয়ে পড়া নিষ্ক্রিয় অঞ্চল, আর তারপর বাইরে থেকে উন্নত শক্তিরা এলো আর আমাদের সভ্য করে তুলল। চলুন একটু ঘেঁটে দেখি এই ধারণাগুলো ঠিক কী ছিল। দেখুন, মূলত দুটো বড় থিওরি বা তত্ত্ব চালু আছে। একটা বলে কি পরিবর্তনটা এসেছে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির হাত ধরে, আর একটা তত্ত্ব জোর দেয় রাজনৈতিক শক্তির ওপর, মানে রাজ্য গঠন এসবের ওপর। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? দুটো থিওরির মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন, ওদের গোড়ার কথাটা কিন্তু একই। দুটোই ধরে নেয় যে বাংলার যত বড় পরিবর্তন সব এসেছে বাইরে থেকে, মানে এখানকার মাটি থেকে কিচ্ছু হয়নি, যেন একটা খালি পাতা ছিল, অন্যরা এসে তাতে লিখে দিয়ে গেছে। কিন্তু প্রশ্নটা তো এখানেই, এই গল্পটাই কি পুরো সত্যি? মাটির নিচে লুকিয়ে থাকা প্রমাণগুলো কি একই কথা বলে, নাকি তারা একদম অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে? আর এখানেই প্রত্নতত্ত্ব পুরো খেলাটা ঘুরিয়ে দিচ্ছে। তাহলে চলুন এবার সরাসরি মাটির নিচের প্রমাণগুলোর দিকে তাকাই। দেখব কিভাবে এই আবিষ্কারগুলো সেই পুরনো ধারণাটাকে একেবারে ভেঙে দিচ্ছে যে বাংলা নাকি বাইরের শক্তির অপেক্ষায় বসে থাকা একটা অনুন্নত জায়গা ছিল। এই টাইমলাইনটা দেখুন, এটা কিন্তু বাংলার একদম অন্য একটা গল্প বলছে। খ্রিস্টের জন্মের প্রায় ১৭০০ বছর আগে, মানে আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে এখানে উন্নত মাটির পাত্র তৈরি হচ্ছে। ১২০০ খ্রিস্টপূর্বাব্দে এখানকার মানুষ লোহা ব্যবহার করতে শিখে গেছে, ধান চাষ করছে। ভাবুন একবার, এই সময়টা প্রচলিত ইতিহাসের ধারণার চেয়েও কতটা পুরনো। এর মানেটা কি দাঁড়ালো? সোজা কথায় বাংলা বাইরের কোনো সভ্য শক্তির জন্য অপেক্ষা করছিল না, সভ্যতা তো এখানেই, এই মাটিতেই একটু একটু করে গড়ে উঠছিল। আর এটা শুধু দু একটা জায়গার কথা নয়। চন্দ্রকেতুগড়, মহাস্থানগড় বা মঙ্গলকোটের মতো বিশাল বিশাল সব নগর কেন্দ্র, এগুলো হাজার হাজার বছর ধরে সক্রিয় ছিল। মানে এটা কোনো বিচ্ছিন্ন ছোটোখাটো গ্রামের গল্প নয়, এটা একটা দীর্ঘস্থায়ী সুবিশাল আর বিস্তৃত সভ্যতার জীবন্ত প্রমাণ। ৩,০০০, এই সংখ্যাটা কিসের জানেন? মধ্য গঙ্গা উপত্যকায় একটা মাটির পাত্রের ভেতর থেকে ঠিক ৩,০০০ কড়ি পাওয়া গেছে। সময়টা খ্রিস্টপূর্ব ৬০০ থেকে ২০০-র মধ্যে, আর এই কড়িগুলো তখন মুদ্রা হিসেবে চলত। তার মানে সেই সময়েই একটা বিশাল আর্থিক লেনদেনের সিস্টেম চালু ছিল। এটা কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার না, এটা একটা সংগঠিত সচল অর্থনীতির পরিষ্কার চিহ্ন। তো বসতি হলো, অর্থনীতিও ছিল। এবার আসি বাণিজ্যের কথায়। আর এখানেই গল্পটা আরও জমে উঠবে, কারণ বাংলা এখানে কোনো এক কোনায় পড়ে থাকা অঞ্চল ছিল না, বরং একটা বিশাল সামুদ্রিক বাণিজ্য নেটওয়ার্কের একেবারে হার্ড বা কেন্দ্রবিন্দু ছিল। আচ্ছা, একটা সাধারণ মাটির পাত্রের ভাঙা টুকরো, সেটা দেখে কি একটা গোটা অর্থনৈতিক সিস্টেমের গল্প বলা যায়? অবিশ্বাস্য মনে হলো? উত্তরটা হলো হ্যাঁ, যায়। আর সেই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে রাউলেটেড ওয়্যার নামে এক বিশেষ ধরনের মাটির পাত্রের মধ্যে। এই যে দেখছেন রাউলেটেড ওয়্যার, এটাকে প্রত্নতাত্ত্বিকরা বহু দিন ধরে ভেবে এসেছেন রোমানদের সঙ্গে বাণিজ্যের একটা বড় প্রমাণ হিসাবে। মানে ধারণাটা ছিল এমন যে এটা রোমানরাই বানাতো আর তাদের হাত ধরেই এটা বাংলায় আসতো। কিন্তু নতুন গবেষণায় পুরো ধারণাটাকেই নাড়িয়ে দিয়েছে। আসল সত্যিটা কি জানেন? এই মাটির পাত্রগুলো রোমানরা বাংলায় আসারও আগে থেকে এখানে ছিল। আর সবচেয়ে বড়, সবচেয়ে চমকে দেওয়ার মতো আবিষ্কার হলো এর প্রধান উৎপাদন কেন্দ্র, মানে যাকে বলে এপিসেন্টার, সেটা ছিল আমাদের বাংলাতেই, বিশেষ করে তাম্রলিপ্ত চন্দ্রকেতুগড় অঞ্চলে। এর মানে কি দাঁড়ালো? সোজা কথায় এটা রোমানদের আমদানি করা জিনিস নয়, বরং
এটা ছিল বঙ্গোপসাগর কেন্দ্রিক একটা বিশাল বাণিজ্য নেটওয়ার্কের অন্যতম প্রধান পণ্য, আর সেই নেটওয়ার্কের চালিকা শক্তি ছিল বাংলা। আর গল্পটা শুধু মাটির পাত্রে সীমাবদ্ধ নেই। জাহাজে ছবি আঁকা সিলমোহর পাওয়া গেছে, ব্রাহ্মী আর খরষ্টি লিপিতে লেখা নানা জিনিস পাওয়া গেছে। এই সব কিছু মিলিয়ে কি বোঝা যায়? এটা শুধু কিছু জিনিসের কেনাবেচা ছিল না, এটা ছিল একটা শিক্ষিত, সংগঠিত আর ভীষণভাবে জীবন্ত এক সামুদ্রিক দুনিয়া। দেশ বাণিজ্য তো গেল, এবার আসি ধর্ম আর বিশ্বাসের জগতে। এখানেও একটা চালু ধারণা আছে, তাই না, যে উত্তর ভারত থেকে ব্রাহ্মণ্য সংস্কৃতি এসে বাংলার ওপর একরকম চাপিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু মাটি খুঁড়ে যা পাওয়া যাচ্ছে তা এখানেও এক সম্পূর্ণ ভিন্ন আর অনেক বেশি ইন্টারেস্টিং একটা ছবি তুলে ধরছে। মাটি খুঁড়ে যা যা পাওয়া গেছে তা সত্যিই অবাক করার মতো। একদিকে যেমন হিন্দু মন্দির আছে, তেমনি আছে বিশাল সব বৌদ্ধ বিহার, আবার জৈনদের কেন্দ্রও রয়েছে। শুধু তাই নয়, যক্ষ, নাগ আর বিভিন্ন স্থানীয় দেবদেবীর পূজারও অসংখ্য প্রমাণ মিলেছে, মানে টেরাকোটা ছোট ছোট মূর্তি। আর সবচেয়ে বড় কথা, এই সব কিছুই পাওয়া গেছে পাশাপাশি একসঙ্গে। এটা কি প্রমাণ করে? এটাই যে বাংলায় কোনো একটা ধর্মকে জোর করে চাপিয়ে দেওয়া হয়নি, বরং এটা ছিল নানা ধর্ম, নানা বিশ্বাসের এক অসাধারণ মিলনভূমি। এই তাম্রশাসন বা কপার প্লেটের লেখাটা দেখুন, সালটা 507 খ্রিস্টাব্দ। এখানে একজন বৌদ্ধ ভিক্ষুককে জমি দান করা হচ্ছে। কেন? যাতে তিনি তার বিহারে প্রতিদিন 3 বার রীতিমতো ধূপ, ফুল, প্রদীপ দিয়ে পূজার আয়োজন করতে পারেন। ভাবুন একবার, এর মানে বৌদ্ধ ধর্ম শুধু টিকে ছিল না, রীতিমতো রাজকীয় পৃষ্ঠপোষকতা পেত এবং সমাজের গভীরে এসে করছিল। তাহলে এই যে এত সব প্রত্নতাত্ত্বিক প্রমাণ আমরা দেখলাম, প্রাচীন বসতি, বাণিজ্য, বিভিন্ন ধর্ম, এসব কিছুকে এক জায়গায় আনলে প্রাচীন বাংলার সম্পর্কে ঠিক কী রকম একটা ছবি তৈরি হয়? চলুন সেই নতুন ছবিটাই একবার দেখে নেওয়া যাক। তো নতুন ছবিটা আসলে কি? এখানে ইতিহাসকে কোনো একটা শক্তি একা চালায়নি, বরং এটা ছিল 3টে আলাদা শক্তির এক জটিল টানাপোড়েন। একদিকে ছিল রাজার রাজনৈতিক ক্ষমতা, মানে রাষ্ট্র, অন্যদিকে ছিল বণিকদের অর্থনৈতিক ক্ষমতা, মানে ব্যবসা বাণিজ্য, আর তৃতীয় দিকে ছিল বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর সামাজিক ক্ষমতা। এই 3টে শক্তির মধ্যে কখনো সহযোগিতা, কখনো সংঘাত। এই টানাপোড়েনটাই আসলে বাংলার আসল ইতিহাসটা তৈরি করেছে। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? এটাই যে প্রাচীন বাংলা মোটেও সংস্কৃতির একজন নিষ্ক্রিয় গ্রাহক বা প্যাসিভ রিসিভার ছিল না, বরং সে ছিল নিজের গল্প লেখার একজন সক্রিয় কারিগর। এখানকার নদীনালা, এখানকার সামুদ্রিক বাণিজ্য আর এখানকার নানান ধরনের মানুষ, এই সব কিছু মিলেই বাংলার আসল পরিচয়টা গড়ে তুলেছিল। আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? এর গুরুত্ব শুধু একটা অঞ্চলের ইতিহাস নতুন করে লেখার মধ্যে সীমাবদ্ধ নয়। আসলে এটা আমাদের ইতিহাসকে দেখার চোখটাই বদলে দেয়। এটা আমাদের শেখায় যে ইতিহাস শুধু রাজা মহারাজাদের লেখা দলিলে আটকে থাকে না। আসল ইতিহাস কথা বলে ভাঙা মাটির পাত্রের মধ্যে দিয়ে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে। আমাদের শুধু কান পেতে সেই গল্পটা শোনার চেষ্টা করতে হবে। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যেতে চাই, যদি শুধু বাংলার মাটি তার বুকে এমন এক অবিশ্বাস্য লুকোনো ইতিহাস ধরে রাখতে পারে, তাহলে একবার ভাবুন তো, আমাদের পায়ের নিচে এই গোটা পৃথিবীতে আরও কত কত বিস্ময়কর না বলা গল্প চাপা পড়ে আছে, শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায়।